2021 সালের আগস্ট মাসের এক গুমোট দুপুর। ঘড়িতে তখন আনুমানিক 2টো বাজে। বিজয়নগর নামে একটি জায়গায় একটি দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ায় প্রায় 20 বছর বয়সী একটি তরুণ। প্রচণ্ড রোদের মধ্যে ক্লান্ত পায়ে এগিয়ে গিয়ে সে বাড়ির কলিং বেল চাপ দেয়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। সে আবার বেল বাজায়, তারপর আরো কয়েকবার বেল বাজায়, তবুও বাড়ির ভেতর থেকে সেই একই রকম নীরবতা নেমে আসে। ধীরে ধীরে তরুণীর কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়, কারণ এটি কোনো অপরিচিত বাড়ি নয়, এটি ছিল তার নিজেরই বাড়ি। এরপরে পকেট থেকে ফোন বার করে সে তার মায়ের কাছে ফোন করে। কয়েক সেকেন্ড রিং হওয়ার পরে ফোন কেটে যায়, কিন্তু ফোন কেউ রিসিভ করে না। এরপর সে একে একে তার ছোট বোন এবং বাবার নাম্বারেও কল করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে কেবল একটি যান্ত্রিক রিংটোন শোনা যাচ্ছিল। কোনো মানুষের কণ্ঠই ভেসে আসছিল না। চারপাশের এই অস্বাভাবিক নীরবতা ধীরে ধীরে তার মনে এক ভয় তৈরি করতে শুরু করে। এক অজানা আশঙ্কা তাকে ভিতর থেকে অস্থির করে তুলছিল। শেষ পর্যন্ত ভয় আর উৎকণ্ঠা নিয়েই সে ফোন করে তার মামাকে। ভাগ্নের কণ্ঠে এই অস্বাভাবিক আতঙ্ক বুঝতে পেরেই মামা আর সময় নষ্ট করেননি, কারণ তার বাড়িটিও খুব বেশি দূরে ছিল না। তিনি দ্রুত গাড়ি নিয়ে চলে আসেন সেই বাড়ির সামনে। মামা পৌঁছানোর পর দুজন মিলে আরও কয়েকবার দরজায় কলিং বেল টিপে ডাকাডাকি করার চেষ্টা করলেন, কিন্তু ভেতর থেকে সেই একই ব্যাপার, কোনো সাড়া শব্দ এলো না। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে দরজার লক খোলার ব্যবস্থা করেন। ভারী দরজাটি ধীরে ধীরে খুলে যেতেই ঘরের আলো গিয়ে পড়ে ভেতরের করিডোরে। আর সেই আলোতেই দৃশ্যমান হয় এমন এক ভয়াবহ দৃশ্য, যার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। ঘরের মেঝে এবং দেওয়ালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিল গাঢ় লাল রঙের দাগ। সেখানে নিথর এবং রক্ত অবস্থায় পড়েছিলেন পরিবারের সদস্যরা। পুরো দৃশ্যটি এতটাই বিভীষিকাময় ছিল যে প্রথম দেখাই মনে হচ্ছিল এটি কোনো পুরনো শত্রুতার জের ধরে পরিকল্পিত হচ্ছিল। যেন অত্যন্ত ঠান্ডা মাথায় পুরো পরিবারটিকে শেষ করে দেওয়া হয়েছে। আর সেই ভয়াবহতা থেকেই কেবলমাত্র বেঁচে গেছে এই ছোট্ট ছেলেটি, কারণ ঘটনার সময় সে বাড়ির বাইরে ছিল। না হলে হয়তো তার দেহটিও আজ সেই ঘরের এক কোণে এভাবেই পড়ে থাকত। একটু চিৎকার চেঁচামেচি হতেই বাড়ির সামনে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। এরপরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করলেও শুরুতে তারা কোনো স্পষ্ট প্রমাণ খুঁজে পাচ্ছিলেন না, কারণ বাইরে থেকে জোর করে প্রবেশের কোনো চিহ্ন সেখানে ছিল না। ডাকাতের উদ্দেশ্যেও কিছু হয়েছে বলে মনে হচ্ছিল না। এরপরে পুলিশ দ্রুত পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। কিন্তু আসল ধাক্কাটা আসে এর ঠিক কয়েকদিন পরে, যখন ফরেনসিক ল্যাব থেকে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট তদন্তকারী অফিসারদের টেবিলে পৌঁছায়। তখন সেই রিপোর্ট পড়ে রীতিমতো স্তব্ধ হয়ে যান সেই থানায় কর্মরত অফিসাররা। প্রিয় দর্শক, এই ঘটনার বিবরণ যত সামনে এগোবে ততই আপনাদের মনে একটা গভীর প্রশ্ন তৈরি হতে শুরু করবে যে ঘরের মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা মানুষগুলো কি কোনো পুরনো শত্রুতার শিকার, নাকি তারা সম্পূর্ণ নির্দোষ এক পরিবার যারা হঠাৎ করেই এক ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়েছে। ঘটনার প্রতিটি স্তর সামনে আসার সঙ্গে সঙ্গেই এই রহস্য আরও জটিল হয়ে উঠতে থাকবে, কারণ তদন্ত যতই এগাবে ততই এমন কিছু তথ্য সবার সামনে আসবে যা সাধারণ যুক্তি দিয়ে মেলানো খুবই কঠিন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই নৃশংস ঘটনার পিছনে যে মানসিকতা কাজ করছিল তা একজন স্বাভাবিক মানুষের কল্পনারও বাইরে। একজন মানুষ ঠিক কতটা মানসিক অন্ধকারে ডুবে গেলে নিজের কাছের মানুষদের প্রতিও এতটা নির্মম হয়ে উঠতে পারে, এই ঘটনাটি সেই প্রশ্নটাই আমাদের সামনে তুলে ধরে। তো যাই হোক প্রিয় দর্শক, মূল ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। এই ধরনের বাস্তব ঘটনা এবং তার পেছনের তদন্ত প্রতিটি তথ্য যাচাই করে আপনাদের সামনে তুলে ধরতে দীর্ঘ সময় ও পরিশ্রমের প্রয়োজন হয়। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অনেক বড় একটি অনুপ্রেরণা। তাই যারা নিয়মিত আমাদের এই ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন এবার ধীরে ধীরে প্রবেশ করা যাক এই রহস্যময় এবং রোমহর্ষক তদন্তের মূল অংশে।
90-এর দশকের শেষের দিকে প্রদীপ মালিক এবং বাবলি দেবীর বিয়ে হয়। এখানে প্রদীপ মালিক এবং বাবলি দেবী হচ্ছেন যে ছেলেটি দরজার বাইরে দাঁড়িয়ে কলিং বেল টিপছিল তাদের বাবা মা। তো 90 দশকের শেষের দিকে তাদের বিয়ে হওয়ার পর তারা হরিয়ানার বিজয়নগর এলাকায় সংসার শুরু করেন। অন্য সব সাধারণ পরিবারের মতো তারাও শান্তিপূর্ণ একটা জীবন ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের প্রথম সন্তানের জন্ম হয়, একটি প্রথম ছেলে যার নাম রাখা হয় অভিষেক মালিক, অর্থাৎ ওই গেটের কাছে দাঁড়িয়ে থাকা ওই ছেলেটি। এর প্রায় ঠিক 2 বছর পর তাদের ঘরে আসে একটি কন্যা সন্তান, তার নাম রাখা হয় নেহা মালিক। একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে ধীরে ধীরে পরিবারটি পূর্ণ হয়ে ওঠে। সময় এগোনোর সঙ্গে সঙ্গে প্রদীপ মালিক নিজের ব্যবসার দিকে মনোযোগ দিতে শুরু করেন। এরপর তিনি জমি কেনা বেচার ব্যবসা অর্থাৎ প্রপার্টি ডিলিয়ারিংয়ের কাজ শুরু করেন এবং সেই সময় সেই এলাকা এবং আশেপাশের এলাকায়ও এই ব্যবসা বেশ চাহিদা ছিল। প্রদীপ পরিশ্রম করতে থাকেন আর ভাগ্য যেন ধীরে ধীরে তার পাশেও এসে দাঁড়ায়। অল্প কয়েক বছরের মধ্যেই তার ব্যবসা খুব ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। একটার পর একটা জমির চুক্তি করে তিনি প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করেন। ধীরে ধীরে তাদের পরিবারের আর্থিক অবস্থা পুরোপুরিভাবে বদলে যায়। যে পরিবার একসময় সাধারণভাবে জীবন কাটাত, কয়েক বছরের মধ্যেই তারা শহরের অন্যতম পরিচিত এবং ধনী পরিবারে পরিণত হয়। গাড়ি, বাড়ি, টাকা পয়সা, সামাজিক সম্মান কোনো কিছুরই অভাব ছিল না তাদের জীবনে। ছেলে মেয়েদের পড়াশোনা, পরিবারের সুখ আর স্বাভাবিক জীবন, এই সব মিলিয়ে বাইরে থেকে দেখলে তাদের পরিবারটিকে একদম নিখুঁত একটি পরিবার বলেই মনে হতো। আর সেই কারণেই কেউ বুঝতেই পারেননি এই পরিবারের উপর ধীরে ধীরে ভয়ঙ্কর এক অন্ধকার নেমে আসছে। এইভাবেই সময় পার হতে হতে এসে যায় 2021 সালের আগস্ট মাসের সেই দিনটি। সকালটা ছিল অন্য দিনের মতোই একদমই স্বাভাবিক। দুপুরের দিকে অভিষেক বন্ধুদের সঙ্গে একটি হোটেলে পার্টি করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। সেখানে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া আর আড্ডায় বেশ কিছু সময় কাটায় সে। এরপর ঠিক দুপুর 2টোর দিকে আবার নিজের বাড়ির সামনে ফিরে আসে, কিন্তু দরজা খুলে ভিতরে ঢোকার পর সে এমন কিছু দৃশ্য দেখতে পায় যা তার পুরো জীবন বদলে দেয়। ঘরের ভিতরে পড়েছিল রক্তাক্ত নিথর দেহগুলো, এক ভয়াবহ দৃশ্য যার কথা আমরা একটু আগেই জেনেছি। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক দিকে পুলিশ মনে করেছিল হয়তো এটি কোনো পুরনো শত্রুতা বা ব্যবসা সংক্রান্ত বিরোধের ফল, কিন্তু এই ঘটনার আসল রহস্য হয়তো কখনোই সামনে আসতো না যদি না মৃতদেহগুলোর ময়না তদন্ত করা হতো। কারণ পোস্টমর্টমের রিপোর্টে এমন কিছু তথ্য উঠে আসে যা মুহূর্তের মধ্যে পুরো তদন্তের দিক বদলে দেয়। ফরেনসিক বিশেষজ্ঞরা জানান পরিবারের 4 জন সদস্যকেই খুব কাছ থেকে গুলি করা হয়েছে। শুধু কাছ থেকেই নয়, প্রায় মাথার কাছাকাছি, অর্থাৎ মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছিল। এই তথ্য সামনে আসতেই তদন্তকারী অফিসারদের মনে নতুন করে সন্দেহ তৈরি হলো। কারণ যদি বাইরের কেউ হামলা করত তাহলে দূর থেকে গুলি করার সম্ভাবনাটাই বেশি ছিল, কিন্তু একেবারে কাছ থেকে গুলি করার অর্থ হলো খুনি ঘটনার সময় ঘরের ভেতরেই ছিল এবং পরিবারের লোকজন তাকে চিনত, এমন কেউ যার উপস্থিতিতে তারা কোনো বিপদের আশঙ্কা করেনি। এই তথ্য পাওয়ার পর পুলিশ তদন্তের দিক বদলে দেয়। তাদের সন্দেহ এবার পরিবারের ঘনিষ্ঠ মানুষের দিকে সরে যায়। প্রদীপ মালিকের ব্যবসায়িক অংশীদার, আত্মীয় স্বজন, পরিচিত মানুষ এবং প্রতিবেশীদের উপর নজরদারি শুরু হয়। একই সঙ্গে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে প্রদীপ কুমারের ছেলে অর্থাৎ অভিষেক মালিকের উপরে, কারণ পুরো পরিবারের মধ্যে একমাত্র সেই বেঁচে গিয়েছিল। পুলিশ যখন অভিষেককে জিজ্ঞাসাবাদ করে তখন সে জানায় যে ঘটনার সময় সে বন্ধুদের সঙ্গে একটি হোটেলে পার্টি করছিল। অবশ্য তার কথা কতটা সত্যি সেটা যাচাই করার জন্য পুলিশ দ্রুত সেই হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ পরীক্ষা করে দেখা যায় অভিষেক সত্যিই ওই সময় বন্ধুদের সঙ্গে হোটেলেই উপস্থিত ছিল। সিসিটিভির এই প্রমাণের কারণে পুলিশ সাময়িকভাবে তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে বাধ্য হয়। এরপর তদন্ত যেন ধীরে ধীরে আটকে যেতে শুরু করে। কোনো প্রত্যক্ষদর্শী নেই, শক্ত কোনো প্রমাণ নেই, আর যাকে নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ ছিল তার পক্ষেও রয়েছে স্পষ্ট প্রমাণ। ফলে মামলাটি কিছু সময়ের জন্য পুরোপুরিভাবে স্থবির হয়ে যায়।
পুলিশ বুঝতেই পারছিল না যে এরপর তদন্ত কোন দিকে এগাবে, কিন্তু তখনও তারা জানতো না এত নিখুঁতভাবে পরিকল্পনা করা এই অপরাধের মাঝেও খুনি এক ছোট্ট ভুল করে ফেলেছে। আর সেই ছোট্ট ভুলই খুব শীঘ্রই পুরো রহস্যের পর্দা সরিয়ে দিতে চলছিল। ঘটনার কয়েকদিন কেটে যাওয়ার পরেও যখন তদন্তের কোনো বড় অগ্রগতি হচ্ছিল না, তখন পুলিশের অভিজ্ঞ অফিসাররা আবার নতুন করে পুরো মামলার ফাইল খতিয়ে দেখতে শুরু করেন। প্রথম দিকে সিসিটিভি ফুটেজের কারণে অভিষেকের সন্দেহের তালিকার বাইরে রাখা হলেও তদন্তকারীদের মনে একটা প্রশ্ন বারবার ঘুরছিল। এত বড় একটা ভয়াবহ ঘটনার পর একজন ছেলে যে মানসিক অবস্থায় থাকার কথা, অভিষেকের আচরণ তার সঙ্গে ঠিক মিলছিল না। পুরো পরিবারকে হারানোর পরেও তাকে অস্বাভাবিকভাবে শান্ত এবং স্বাভাবিক দেখাচ্ছিল, যেন কোনো কিছুতেই তার কোনো যায় আসে না। আর এই বিষয়টিকেই ধীরে ধীরে পুলিশের মনে একটি নতুন সন্দেহ তৈরি করে। তদন্তকারীরা সিদ্ধান্ত নেন এবার বিষয়টি অন্যভাবে খতিয়ে দেখা দরকার। এরপরে পুলিশ অভিষেকের মোবাইল জব্দ করে। এরপর সাইবার সেলের মাধ্যমে তার কল রেকর্ড, মুছে ফেলা মেসেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যাট পুনরায় উদ্ধারের কাজ শুরু হয়। আর ঠিক সেখান থেকেই সামনে আসতে শুরু করে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। ডিজিটাল ডেটা বিশ্লেষণ করতে গিয়ে পুলিশ এমন একজনের সন্ধান পায় যার সঙ্গে অভিষেকের যোগাযোগ ছিল অস্বাভাবিক রকম ঘনিষ্ঠ। তাদের চ্যাটে এমন কিছু ব্যক্তিগত এবং ইঙ্গিতপূর্ণ কথাবার্তা পাওয়া যায় যা সাধারণ বন্ধুত্বের সীমা অনেকটাই ছাড়িয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ঘটনার আগের দিনের রাত এবং ঘটনার দিনও ওই ব্যক্তির সঙ্গে অভিষেকের দীর্ঘ সময় কথা হয়েছিল। এই কথোপকথনের ধরন দেখে তদন্তকারীরা বুঝতে পারেন এই রহস্যময় মানুষটি হয়তো পুরো ঘটনার গুরুত্বপূর্ণ একটি অংশ। এই নতুন সূত্র হাতে পাওয়ার পর পুলিশ আর দেরি করেননি। তবে সরাসরি তাকে গ্রেপ্তার করার বদলে তারা কৌশলে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে আসে এবং থানার ভিতরে দীর্ঘ সময় ধরে তাকে জেরা করা হয়। এক পর্যায়ে তদন্তকারীরা তার সামনে ফোন থেকে উদ্ধার হওয়া চ্যাট, কল রেকর্ড এবং নির্দিষ্ট সময়ের তথ্য একে একে তার সামনে তুলে ধরতে শুরু করে। অবশ্য প্রথম দিকে অভিষেক নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিল, কিন্তু পুলিশের ধারাবাহিক প্রশ্ন এবং ডিজিটাল প্রমাণের চাপে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ভেঙে যায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে সম্পূর্ণ ভেঙে পড়ে। দীর্ঘ সময় মাথা নিচু করে খুব ঠান্ডা গলায় সে এমন একটি কথা বলে যা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। অভিষেক স্বীকার করে নেয় যে বাইরের কোনো শত্রু নয়, সে নিজেই নিজের পুরো পরিবারকে হত্যা করেছে। এই স্বীকারোক্তি শোনার পর উপস্থিত পুলিশ কর্মকর্তারাও কিছু মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারছিলেন না। একজন 20 বছরের ছেলে কিভাবে নিজের মা, বাবা, বোন এবং ঠাম্মাকে এমন নৃশংসভাবে খুন করতে পারে। কিন্তু এখানেই রহস্যের শেষ হয়নি। পুলিশের সামনে তখন একটি বড় প্রশ্ন রয়ে গিয়েছিল, কে ছিল এই রহস্যময় ব্যক্তি যার সঙ্গে অভিষেকের গোপন যোগাযোগ ছিল? আর কি এমন কারণ ছিল যার জন্য সে নিজের পরিবারকে শেষ করে দেওয়ার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল? সময়টা ছিল 2021 সালের শুরুর দিক। বাইরে থেকে দেখলে অভিষেকের জীবন আর 5টা সাধারণ যুবকের মতোই মনে হচ্ছিল। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, সময় কাটানো সবকিছুই স্বাভাবিক ছন্দে চলছিল। বন্ধুরাও প্রায় তাদের বিজয়নগরের বাড়িতে আসতো। অভিষেকও নিয়মিত বন্ধুদের বাড়িতে যাতায়াত করত। তবে এই বন্ধুদের মধ্যে একজনের সঙ্গে তার সম্পর্ক ছিল অন্য সবার চেয়ে একদমই আলাদা এবং অনেকটাই ঘনিষ্ঠ। ছেলেটির নাম ছিল কার্তিক। অল্প সময়ের মধ্যেই কার্তিক আর অভিষেকের বন্ধুত্ব খুব গভীর হয়ে ওঠে। ধীরে ধীরে অভিষেক যেন কার্তিককে ঘিরেই নিজের পুরো জগৎ তৈরি করে ফেলে। দিনের বেশিরভাগ সময়ই তারা একসঙ্গেই কাটাতো। আড্ডা, ঘোরাঘুরি, রাত জেগে কথা বলা, সবকিছুতেই কার্তিক যেন অভিষেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠছিল। এই অতিরিক্ত ঘনিষ্ঠতার প্রভাব ধীরে ধীরে অভিষেকের পড়াশোনা এবং ভবিষ্যতের উপরে পড়তে শুরু করে। কলেজ বা ক্যারিয়ারের চেয়ে সে কার্তিকের সঙ্গেই বেশি সময় কাটাতে শুরু করে। স্বাভাবিকভাবেই পরিবার থেকে তাকে নিয়ে উদ্বেগ শুরু হয়। প্রদীপ মালিক এবং বাবলি দেবী ছেলেকে বুঝিয়ে বলার চেষ্টা করতেন যাতে সে আগের মতো পড়াশোনায় মন দেয়। তবে তারা কখনো বুঝতেই পারেননি যে এই বন্ধুত্বের আড়ালে আরও কোনো জটিল কিছু তৈরি হচ্ছে। অবশ্য ঘরে বড়দের চোখ এড়িয়ে গেলেও বিষয়টি তার বোন নেহার নজর এড়ায়নি।
কিছুদিন ধরে সে তার ভাইয়ের আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করছিল, কারণ অভিষেক আর আগের মতো ছিল না। তার কথা বলার ধরন, আচরণ এবং একা একা দীর্ঘ সময় কাটানোর অভ্যাস, সবকিছুতেই যেন একটা বদল এসে গিয়েছিল। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে নেহার মনে ধীরে ধীরে সন্দেহ তৈরি হতে থাকে। সে বুঝতে পারছিল ভাইয়ের জীবনে এমন কিছু ঘটছে যা তার পরিবার জানে না। এই কারণেই একসময় নেহা নিজের মতো করে অভিষেকের উপরে নজর রাখা শুরু করে। সে খেয়াল রাখতে থাকে অভিষেক কার সঙ্গে কথা বলছে, কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে বেশি সময় কাটাচ্ছে। আর ঠিক এই নজরদারির মধ্যেই একদিন নেহার সামনে এমন একটি দৃশ্য আসে যা তাকে পুরোপুরিভাবে স্তব্ধ করে দেয়। সে এমন একটা বাস্তবতার মুখোমুখি হয় যা কখনোই সে কল্পনাও করেনি। ঘটনাটি দেখার পর নেহা কিছু সময়ের জন্য বোঝার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। সে বুঝতেই পারছিল না এই বিষয়টি কি সে নিজের ভেতরেই চেপে রাখবে নাকি সবকিছুই তার বাবা মাকে জানাবে। কারণ সে জানতো এই সত্য সামনে এলে তাদের পরিবারের জীবন আর কখনো আগের মতো থাকবে না। সেদিন আড়াল থেকে নেহা যা দেখেছিল তা তার কল্পনারও বাইরে ছিল। সে দেখতে পায় অভিষেক এবং কার্তিকের সম্পর্ক শুধুমাত্র সাধারণ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের আচরণ এবং ঘনিষ্ঠতা দেখে নেহা বুঝতে পারে দুজনের মধ্যে গভীর ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে। অর্থাৎ বাইরে সবাই যাকে বন্ধুত্ব বলে জানত, বাস্তবে তারা একে অপরকে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মতো করেই দেখত। এই দৃশ্য দেখার পর নেহা সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে পড়ে। সে বুঝতেই পারছিল না যে বিষয়টি নিজের মধ্যে চেপে রাখবে নাকি পরিবারের সবাইকে জানিয়ে দেবে। কিন্তু কিছুক্ষণ ভাবার পর তার মনে হয় এখন যদি সে চুপ থাকে তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। হয়তো এখন কিছু করা গেলে তার ভাইকে আবার আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এই ভাবনা থেকেই নেহা সরাসরি তার মায়ের কাছে গিয়ে পুরো বিষয়টি খুলে বলে। মেয়ের মুখে এমন কথা শুনে বাবলি দেবী প্রথমে বিশ্বাসই করতে পারেননি। পরে যখন বিষয়টি তিনি স্বামী প্রদীপ মালিককে জানান তখন তিনিও কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যান। নিজের একমাত্র ছেলেকে নিয়ে এমন বাস্তবতার মুখোমুখি হতে হবে সেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি। এর কিছুদিন পর একদিন অভিষেককে শান্তভাবে ডেকে পরিবারের সামনে বসানো হয়। প্রদীপ মালিক তাকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন এই সম্পর্ক তাদের পরিবার এবং সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া খুব কঠিন হবে। সমাজে বিষয়টি জানাজানি হলে পরিবারকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। কিন্তু অবাকভাবে অভিষেক প্রথমে পুরো বিষয়টি অস্বীকার করে। সে দাবি করে কার্তিক শুধু তার একটা ভালো বন্ধু। তখন প্রদীপ মালিক তাকে জানান যে নেহা নিজের চোখে সব দেখেছে এবং পরিবারের কাছে সব কথা জানিয়ে দিয়েছে। এই কথা জানার পর অভিষেকের পক্ষে আর সত্যটা লুকিয়ে রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সে স্বীকার করে নেয় যে কার্তিকের সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্বের নয়। তবে সম্পর্কের কথা স্বীকার করলেও সে কোনোভাবেই কার্তিককে ছেড়ে দিতে রাজি ছিল না। পরিবার যতই তাকে দূরে থাকার জন্য চাপ দিতে থাকে, অভিষেক যেন ততই কার্তিকের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ে। প্রদীপ মালিক বহু চেষ্টা করার পরেও ছেলেকে কোনোভাবেই কার্তিকের থেকে দূরে রাখতে পারছিলেন না। অভিষেক লুকিয়ে চুরিয়ে যে কোনোভাবেই হোক কার্তিকের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে থাকে। একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে রাগের মাথায় প্রদীপ ছেলের উপরে হাত উঠিয়ে দেন, অর্থাৎ ছেলেকে মারধর করেন। তাকে শাসন করা হয়, আটকেও রাখা হয়। কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। অভিষেকের মনে ধীরে ধীরে নিজের বাবা মা এবং বোনের প্রতি তীব্র ক্ষোভ জমতে শুরু করে। সে ভাবতে শুরু করে তার পরিবারই তার জীবনের সবচেয়ে বড় বাধা। এই টানাপোড়েনের মধ্যেই একদিন অভিষেক এমন একটা দাবি করে যা শুনে পুরো পরিবার হতবাক হয়ে যায়। সে জানায় সে নিজের জেন্ডার পরিবর্তন করতে চায়। তার ইচ্ছা ছিল সবকিছু বদলে কার্তিককে নিয়ে দূরে কোথাও নতুন জীবন শুরু করার। আর এই পুরো প্রক্রিয়ার জন্য সে তার বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে। কিন্তু একজন সমাজ সচেতন এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে প্রদীপ মালিক কোনোভাবেই এই দাবিতে রাজি হননি। বরং এই কথা শোনার পর ঘরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিষেককে আবারও কঠোরভাবে শাসন করা হয়। আর ঠিক এই ঘটনার পর থেকেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। এই সব কিছু মিলিয়ে অভিষেক নিজের ভেতরে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর সেই সিদ্ধান্তের পথ ধরেই ধীরে ধীরে এগিয়ে আসে 2021 সালের আগস্ট মাসের সেই ভয়ঙ্কর দিন।
দিনটা ছিল রবিবার। প্রদীপ মালিক একজন বড় প্রপার্টি ডিলার হওয়ার কারণে তার কাছে সবসময় প্রচুর টাকা পয়সা এবং গুরুত্বপূর্ণ জমির কাগজপত্র থাকত। ব্যবসায়িক নিরাপত্তা এবং পরিবারের সুরক্ষার জন্য তিনি লাইসেন্স করা একটি পিস্তল বাড়িতে রেখে দিয়েছিলেন। শুধু তাই নয়, জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য পরিবারের সদস্যদেরও সেই অস্ত্র চালানো শিখিয়েছিলেন। অভিষেকও সেই তালিকার বাইরে ছিল না, কিন্তু প্রদীপ মালিক কখনো ভাবতেও পারেননি পরিবারের নিরাপত্তার জন্য রাখা সেই অস্ত্রই একদিন তার নিজের মৃত্যুর কারণ হবে। সেদিন আনুমানিক বেলা 11টা। বাড়ির দিকে সবাই যার যার নিজের কাজে ব্যস্ত ছিলেন। রবিবার হওয়ায় পরিবেশটাও ছিল অনেকটাই শান্ত এবং স্বাভাবিক। আর ঠিক সেই সময় অভিষেক ঠান্ডা মাথায় তার ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়। সে চুপচাপ আলমারি থেকে বাবার লাইসেন্স করা পিস্তলটি বার করে নিজের কাছে লুকিয়ে রাখে। অভিষেক প্রথমে টার্গেট করে নিজের বোন নেহাকে, কারণ নেহাই তার গোপন সম্পর্কের বিষয়টি পরিবারকে জানিয়েছিল। এরপরে সে ধীরে ধীরে দোতলার ঘরে যায়। কেউ যেন গুলির শব্দ শুনতে না পায় সেজন্য সে প্রথমে ঘরে টিভির ভলিউম অনেকটাই বাড়িয়ে দেয়। এরপর দরজাটি ভিতর থেকে ভালোভাবে বন্ধ করে দেয়। নেহা কিছু বুঝে ওঠার আগেই অভিষেক খুব কাছ থেকে তার মাথায় গুলি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই নেহা রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে। প্রথম হত্যার পরেও অভিষেকের মধ্যে কোনো ভয় বা দ্বিধা দেখা যায়। সে স্বাভাবিকভাবেই নিজের ঘরে ফিরে আসে। এরপরে সে তার ঠাম্মাকে ডেকে পাঠায়। সে তার ঠাম্মাকে বলে সে নতুন গিটার শিখেছে এবং নতুন একটি গিটারের সুর তাকে শোনাবে। এবং এই সরল বিশ্বাসে বৃদ্ধা ঠাম্মা নাতির ঘরে চলে আসেন এবং বিছানায় গিয়ে বসেন। তারপর তিনি কিছু বুঝে ওঠার আগেই অভিষেক খুব কাছ থেকে তার মাথায় গুলি চালিয়ে দেয়। আর এভাবেই বিছানার ওপরেই নিথর হয়ে পড়ে যান সেই বৃদ্ধ মহিলা। এরপর অভিষেক ধীরে ধীরে নিচ তলায় নেমে আসে। তখন তার মা বাবলি দেবী রান্নাঘরে দুপুরের খাবার তৈরি করছিলেন। অভিষেক তার মাকে বলে যে ঠাম্মা দোতলার ঘরে বসে আছে এবং ঠাম্মা বলেছে তার খাবারটা ওপরের ঘরে দিয়ে আসতে। এই কথা শুনে বাবলি দেবীও খাবারটা নিয়ে দোতলার ঘরে পৌঁছে যায়। কিন্তু ঘরের ভেতরের ভয়ঙ্কর দৃশ্য দেখেই তিনি আঁতকে ওঠেন এবং ঘুরে দাঁড়াতে চান। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অভিষেক কোনো সুযোগ না দিয়ে, তার মাকে কোনো কথা বলতে না দিয়ে তার মাথায়ও গুলি চালিয়ে দেয়। অর্থাৎ তার মা কোনো কথা বলার সুযোগই পায়নি। আর সব শেষে বাকি ছিল প্রদীপ মালিক, অর্থাৎ তার বাবা। তিনি তখন নিচতলার একটি ঘরে বসে ব্যবসার কাজে ফোনে কথা বলছিলেন। এরপরে অভিষেক নিচে এসে খুব স্বাভাবিকভাবে তার বাবার পাশে গিয়ে বসে। প্রদীপ মালিক ছেলের সঙ্গে কোনো কথা বলছিলেন না, কারণ তিনি ফোনে ব্যস্ত ছিলেন এবং তার পাশে তার ছেলে বসে আছে এই নিয়ে তার বিন্দুমাত্র কোনো সন্দেহও ছিল না। আর এই সুযোগটার অপেক্ষাতেই ছিল অভিষেক। ফোনের লাইন কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে তার বাবার কানের পাশে পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়ে দেয়। আর ঘটনাস্থলেই মৃত্যু হয়ে যায় প্রদীপ মালিকের। মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিজের পুরো পরিবারকে শেষ করে দেয় অভিষেক। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এই পুরো ঘটনার পরেও তার মধ্যে কোনো অনুশোচনা বা আতঙ্ক দেখা যায়নি। সে খুব ঠান্ডা মাথায় রক্তের দাগ এড়িয়ে সদর দরজার দিকে এগিয়ে যায়। এরপর সে দরজাটি এমনভাবে বন্ধ করে দেয় যেন দেখলেই মনে হয় ভিতর থেকে কেউ দরজাটা বন্ধ করে দিয়েছে। পরে সে পিছন দিক থেকে কৌশলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর নিজের হাত থেকে রক্তের চিহ্ন মুছে সে সোজা চলে যায় বন্ধুদের সঙ্গে আগে থেকেই ঠিক করা সেই হোটেল পার্টিতে। আর সেখানে গিয়েই সে একদম স্বাভাবিকভাবে সবার সঙ্গে আড্ডা দেয়, যেটা আপনারা এর আগেই শুনেছিলেন। প্রিয় দর্শক, পুরো ঘটনাটি জানার পর আসুন জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কিছু বাস্তব চিন্তা করি। একজন বাবা মা যখন কোনো সন্তানকে পৃথিবীতে নিয়ে আসেন, তখন তাদেরকে ঘিরে তাদের অনেক স্বপ্ন এবং আশা ভরসা জমা থাকে। প্রতিটি অভিভাবকই চান নিজের সন্তান সমাজে মাথা উঁচু করে বাঁচুক, পরিবারের মুখ উজ্জ্বল করুক। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রদীপ মালিক এবং বাবলি দেবীর মানসিকতাও ব্যতিক্রম ছিল না। আমাদের সামাজিক প্রেক্ষাপটে কোনো বাবা মায়ের পক্ষেই সন্তানের এমন একটি রূপকে সহজে মেনে নেওয়া সম্ভব নয়। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছিলেন সন্তানকে নিজের চেনা পরিমণ্ডলে ফিরিয়ে আনতে। কিন্তু এই জিনিসটা আমাদেরকে একটু অন্যভাবে ও গভীরভাবে তলিয়ে দেখা দরকার।
আমরা যদি প্রথাগত নিয়মে অভিষেককে জোর করে কোনো নারীর সাথে বিয়েও করিয়ে দিতাম, তবে কি সেই সম্পর্কটা টিকত? যে মেয়েটি এই পরিবারে আসতো তার জীবন কি আক্ষরিক অর্থেই সুখী হতে পারত? সমাজকে দেখানোর জন্য হয়তো একটি কৃত্রিম সম্পর্ক তৈরি হতো ঠিকই, কিন্তু ভেতরের শূন্যতা আর দীর্ঘশ্বাস কোনো দিনই কম থাকতো না। বরং আরেকটি নির্দোষ মেয়ের জীবনও হয়তো অন্ধকারের দিকে তলিয়ে যেত। প্রিয় দর্শক, এখানে কাউকে বিচার করা বা কাউকে দোষী সাব্যস্ত করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে অভিষেক তো নিজেই ইচ্ছা করে নিজের ভেতরে এই পরিবর্তন আনেন। তার শারীরিক গঠন এবং মানসিক টানাপোড়েনের এই দ্বন্দ্বটি ছিল সম্পূর্ণ তার ভিতরের এক জটিল বাস্তবতা। হয়তো সে চাইলেও আর 10টা সাধারণ ছেলের মতো আচরণ করতে পারছিল না। এই পুরো ঘটনার দিকে তাকালে আজ একটি বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। আসলে কার পদক্ষেপটি সবচেয়ে বেশি ভুল ছিল? অভিভাবক হিসাবে প্রদীপ মালিকের শাসন, নাকি নিজের সত্তাকে আড়াল করতে না পারা অভিষেকের অন্ধজেদ? সচেতন সমাজ হিসাবে আপনাদের দৃষ্টিভঙ্গি হয়তো এক একজনের এক এক রকম হতে পারে, তবে একটি বিষয় নিশ্চিত, অভিষেক যদি এই পারিবারিক বন্দিদশা থেকে মুক্তি পেতে চাইতো, সে নিঃশব্দে ঘর ছেড়ে চলে গিয়ে নিজের মতো করে জীবন সাজাতে পারত। কিন্তু নিজের ভালোবাসার অধিকার আদায়ের নামে অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের জন্মদাতা পিতা, মাতা, বোন আর ঠাম্মাকে এভাবে চিরতরে স্তব্ধ করে দেওয়া কোনো সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না। এই নৃশংস অপরাধের কোনো যুক্তি বা ক্ষমা হয় না। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত, আপনার দৃষ্টিভঙ্গি কি, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট, প্রতিটি মন্তব্য আমাদের চিন্তা করার শক্তিকে আরও বাড়িয়ে দেয়। সবশেষে একটি ব্যক্তিগত অনুরোধ, একটি সত্য ঘটনাকে অনুসন্ধান করে তার ভেতরের মনস্তত্ত্বকে এভাবে মার্জিত ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে দীর্ঘ সময় এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। আপনারা যখন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটি লাইক বা সাবস্ক্রাইব না করে চলে যান, তখন এই দীর্ঘ পরিশ্রমের পর কিছুটা একাকিত্ব বোধ হয়। তাই অনুরোধ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি এই অনুপ্রেরণাটুকু দিয়ে আমাদের পাশেই থাকবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে খুব গভীরভাবে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।